শুভ দুপুর প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত একুশে দুপুর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশে দুপুর দেখছেন। প্রিয় দর্শক, প্রথমে জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত থাকবেন আইসিডিডিআরবির প্রধান মানব সম্পদ ব্যবস্থাপক মোশাররফ হোসেন। অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন 81262339 81265335 থেকে 8 এর সবকটি নম্বরে। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আরিফা আক্তার নিপা। এবারে আয়োজন এই দিনে এই পর্বে থাকছে বিশেষ দিন ও বিশিষ্ট জনের জন্ম মৃত্যু শ্রদ্ধাঞ্জলি। আলফ্রেড বার্নার্ড নোবেল 1833 সালের 21শে অক্টোবর সুইডেনের রাজধানী স্টকহোমে জন্মগ্রহণ করেন। তিনি ডিনামাইট বোমার আবিষ্কারক। নোবেল 1896 সালে 63 বছর বয়সে মারা যান। মৃত্যুর পূর্বে তিনি $90 লাখ রেখে যান উইল করে। উইলের ভাষ্য ছিল তার এই অর্থের প্রাপ্ত সুদ থেকে প্রতি বছর 5টি বিশেষ ক্ষেত্রে অবদানের স্বীকৃতির জন্য বিশিষ্ট ব্যক্তিদেরকে নোবেল পুরস্কার দেওয়া হবে। 1900 সাল থেকে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। 1969 সাল থেকে অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয়। এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং সম্মানজনক পুরস্কার। ডিনামাইটের মতো ভয়াবহ বোমার আবিষ্কার হলেও তিনি চাইতেন তার এই আবিষ্কারের শান্তিপূর্ণ ব্যবহার। আজ এই মহান মানুষটির জন্মদিনে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন 81262339 81265335 থেকে 8 এর সবকটি নম্বরে। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন আইসিডিডিআরবির প্রধান মানব সম্পদ ব্যবস্থাপক মোশাররফ হোসেন। স্বাগত একুশে দুপুরে। আচ্ছা, আমরা জানি যে আইসিডিডিআরবি একটা হচ্ছে ইন্টারন্যাশনাল হেলথ রিসার্চ অর্গানাইজেশন। সেই ক্ষেত্রে শুরুতে একটু এর কার্যক্রমগুলো যদি একটু সংক্ষেপে বলতেন। আপনি ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে। আইসিডিডিআরবির নামের সাথেই তার কাজের কিছু প্রকাশ হয়ে যাচ্ছে যে আন্তর্জাতিকভাবে পরিচালিত একটি হেলথ এবং পপুলেশন রিসার্চ অর্গানাইজেশন, এবং আমাদের অনেকগুলি রিসার্চেই যেহেতু ডায়রিয়ার সাথে জড়িত, এদেশের অনেকেই আমাদের কলেরা হাসপাতাল বা ডায়রিয়াল ডিজিজের উপর রিসার্চ হিসাবে মনে করে, কিন্তু বিষয়টা শুধু ডায়রিয়ার মধ্যে সীমাবদ্ধ না। আমাদের আরও অনেক রিসার্চ আছেন, যেমন চাইল্ড হেলথ নিয়ে রিসার্চ হচ্ছেন, নিউট্রিশন নিয়ে রিসার্চ হচ্ছেন, HIV এইডস নিয়ে রিসার্চ হচ্ছেন, টিবি নিয়ে রিসার্চ হচ্ছেন। অর্থাৎ এমার্জিং যে পাবলিক হেলথ চ্যালেঞ্জগুলি আছে মানুষের, এবং সেটা শুধু বাংলাদেশ না, বাংলাদেশ এবং আরও অন্যান্য দেশে যে পাবলিক হেলথ যে প্রবলেমগুলি আছে সেইগুলি নিয়ে একটা আন্তর্জাতিক মানের রিসার্চ হয়, এবং সেখানে রিসার্চটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সায়েন্টিস্টরা এখানে করছে। আচ্ছা আচ্ছা, তাই এক্ষেত্রে এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল হেলথ অর্গানাইজেশন, সেক্ষেত্রে কি ইন্টারন্যাশনাল স্টাফরা আপনাদের এই বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত? অবশ্যই, আমাদের এখানে বেশিরভাগ কার্যক্রমের সাথেই ইন্টারন্যাশনালি রিকগনাইজড সায়েন্টিস্ট এবং ইন্টারন্যাশনাল লেভেলের যে ইউনিভার্সিটি আছে সেখানের অনেক প্রফেসররা এখানে রিসার্চের সাথে জড়িত আছে। আচ্ছা আচ্ছা, এই যে আপনারা ইন্টারন্যাশনাল স্টাফদেরও তো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন এবং লোকাল স্টাফরাও কিন্তু অ্যাপয়েন্টেড হচ্ছে আপনাদের অর্গানাইজেশনে, সেই ক্ষেত্রে একই পজিশনের জন্য এই স্টাফদের স্যালারি বেনিফিটস কি সমমানের হয়? এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন। বাংলাদেশে এটা একটা অনন্য দৃষ্টান্ত যে বাংলাদেশে বসে কেউ যদি ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট হিসাবে বাংলাদেশি এখানে অ্যাপয়েন্টমেন্ট পায়, এবং পাশাপাশি যদি এই সায়েন্টিস্ট হিসাবে একজন আমেরিকান অ্যাপয়েন্টমেন্ট পায়, দুইজনের স্যালারি বেনিফিট এবং সুযোগ সুবিধা একদম সমান, যেটা বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠানে আছে কিনা। এটা কিন্তু একটা মোটিভেশনের ক্ষেত্রে কি অ্যাডভার্স ইমপ্যাক্ট থেকে কিন্তু বিরত করছে এমপ্লয়িদের, এটা আপনি কি মনে করেন? এখানে একটা কথা আপনাকে স্বীকার করতেই হবে যে আমি চাকরি করি, আমার যে শ্রম বা যে লেভেলের কাজটা আমি করি, সেখানে যদি অন্য একজন দেশের লোকও কাজ করে, আউটপুট কিন্তু একই হবে। সেখানে যদি বৈষম্যটা হয়ে যায়, তাহলে কিন্তু আমার যে কন্ট্রিবিউশনটা মনে প্রাণে হবে না। আচ্ছা, এই যে আপনি বৈষম্যের কথাটা আনলেন, এই সূত্র ধরেই জানতে চাইছি যে আমাদের আশেপাশে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, কলিগস, তারা অনেক সময় যারা বিভিন্ন কর্মক্ষেত্রে কর্পোরেট অর্গানাইজেশনে কর্মরত আছেন, বিভিন্ন সময় অনেক সময় ফ্রাস্ট্রেশন বা অসন্তোষ পোষণ করেন এইচআরডি নিয়ে যে না আমাদের যে বেতনের স্যালারিটা সেটা ইনক্রিজ করছে না, প্রমোশনটা ডিউ টাইমে হচ্ছে না, বা একজনকে ডিঙিয়ে আরেকজনকে প্রমোশন দেওয়া হচ্ছে এবং ট্যালেন্টটাকে মূল্য দেওয়া হচ্ছে না। তো এই বিষয়টা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে এইচআরডির আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? আপনি যে ধারণাটার কথা বললেন, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে কিন্তু এটা খুবই আছে, এবং থাকার যে প্রধান কারণ যে আমাদের বেশিরভাগ অর্গানাইজেশনগুলিতে বেস্ট এইচআর প্র্যাকটিসটা হচ্ছে না।
এবং বেস্ট এইচআর প্র্যাকটিসটা না হওয়ার পিছনে আরও কতগুলি কারণ আছে, যে আমাদের এইচআর প্রফেশনটাও কিন্তু ওইভাবে এই দেশে সর্ব অর্গানাইজেশন রেকগনাইজ না। অনেক অর্গানাইজেশনই দেখা গেছে যে এইচআরে কাজ করেন, কিন্তু এই লোক কোনোদিনই এইচআরে লেখাপড়া করে নাই বা এইচআর নিয়ে তার বিগত কোনো ওইভাবে কোনো এক্সপিরিয়েন্স নাই, যার জন্য যেটা দেখা যাচ্ছে উনি ওই মালিক পক্ষকে খুশি করার জন্য মালিক যা বলছেন তার উপরে উনি ওনার চাকরিটাকে করে যাচ্ছেন, তাতে করে এই বদনামটা আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, এই অভিযোগগুলো নিয়ে আরো কথা বলবো আপনার সাথে। এই মুহূর্তে একজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার নাম বলে কথা বলুন। হ্যালো। হ্যালো, আমি মিরপুর শেওড়াপাড়া থেকে রাকিব বলছি। আচ্ছা রাকিব, কথা বলো। আজকে ওর কাছে আমার প্রশ্নটি হচ্ছে এইচআর ডিভিশন সম্পর্কিত। সেটা হচ্ছে যে কোনো অর্গানাইজেশনের মানব সম্পদ সম্পর্কিত যত ধরনের সাপোর্টিভ রোল আছে সেগুলো এইচআর ডিভিশন প্লে করে, কিন্তু দেখা যায় যে কোনো স্ট্র্যাটেজিক ডিসিশন বা কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর ক্ষেত্রে মার্কেটিং বা ফিনান্স এই ডিপার্টমেন্ট গুলো জড়িত থাকে। তো আমার প্রশ্নটি হচ্ছে, কোনো স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কি একটা অর্গানাইজেশনে এইচআর এর কি কোনো ভূমিকা নেই, বা অ্যাক্টিভ পার্টনার হিসেবে কি এইচআর কোনো রোল প্লে করতে পারে না? অসংখ্য ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ আপনি উত্থাপন করেছেন। প্রথমেই দর্শককে ধন্যবাদ, উনি মনে হচ্ছেন খুব একজন স্ট্র্যাটেজিক লোক। আসলে এইচআর এর রোলটা যদি আমি আগে বলি যে হোয়াট রোল এইচআর শুড প্লে ইন দ্য অর্গানাইজেশন গ্লোবালি, HR is the strategic business partner and change agent. These are the two simple role of HR. সেক্ষেত্রে যদি HR এর যারা আছেন তারা যদি অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিক লেভেলে সে রোলটা প্লে না করতে পারে, সেটা যিনি HR প্রফেশনাল আছেন এটা ওনার একটা ব্যর্থতা। অন দ্য আদার হ্যান্ড, আমি পুরোপুরি ব্যর্থতা বলবো না, যদি মালিক পক্ষ বা অর্গানাইজেশনের টপ ম্যানেজমেন্ট যদি তাকে সেভাবে রিকগনাইজ না করে তাহলে এটা সম্ভব না। তো আমাদের যেটা প্রবলেম হয়েছে যে বাংলাদেশে এইচআর এর রোলটা স্টার্ট হয়েছে একটা সাবঅর্ডিনেট রোল হিসাবে, যে শুধু অর্ডার ক্যারি আউট করবেন, এমওকে ট্রান্সফার করেন। অভিযোগ করে থাকেন কিন্তু যে মালিক পক্ষকে খুশি করার জন্য, কিন্তু এটার কারণটা হলো যে আমাদের প্রফেশনে আপনি যদি দেখেন এইচআর এর সেরকম এডুকেশন এই দেশে হয় নাই। যেমন আমি বাইরে থেকে পড়ে আসছি, অনেক অর্গানাইজেশনে এইচআর এ যারা কাজ করেন তারা কিন্তু ওইভাবে এইচআরটা যে কি সেই বিষয়টা তারা নিজেরাও পরিষ্কার না। এখন এইচআর এর যে নাকি আপনি যে এই বিষয়ে পড়াশোনা করা খুব দরকার বা খুব গুরুত্বপূর্ণ, এবং ইনস্টিটিউশনের কি অবস্থা? এখন পড়াশোনার কথা যদি বলেন, যে সুখবর একটা আছে, সেটা হলো যে বাংলাদেশে এইচআর এডুকেশনটা খুব ফ্লারিশ হচ্ছে এখন উইথ দ্য এমার্জিং অফ দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস। আমি নিজেও গত